অনুভবের মাথার ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে সময় আর বেশি নেই। যদি এখনই কিছু না করে তাহলে লাজু সত্যিই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয়, আজ যাই হোক না কেন সব সত্যিটা সামনে আনতেই হবে। সে সোজা গিয়ে দাঁড়ায় ড্রয়িং রুমে, যেখানে বাড়ির সবাই একসাথে বসে আছে। পরিবেশটা টান টান নীরবতায় ভরা। অনুভব একবার চারদিকে তাকায়, তারপর গম্ভীর গলায় বলে, আজকে আমি এমন একটা কথা বলতে চলেছি যা শোনার পর এই বাড়ির অনেক কিছু বদলে যাবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। স্ত্রী বিরক্ত হয়ে বলে, আবার কি নতুন নাটক শুরু করলে? অনুভব তখন বলে, এটা নাটক নয়, সত্যি। আর এই সত্যিটা এতদিন চাপা ছিল শুধু একজন মানুষের জন্য। বনলতার বুকের ভেতরটা ধরফর করতে থাকে। সে বুঝতে পারে অনুভব কি বলতে যাচ্ছে। সে তাড়াতাড়ি বলে, অনুভব, তুমি কি বলছো এসব? থামো কিন্তু। অনুভব এবার আর থামার পাত্র নয়। সে বলে, না, আজ আর কিছু থামবে না। আজ সব বেরোবে। আজকে আমি সবাইকে জানাবো এই বাড়ির গয়না চুরির আসল সত্যিটা। লাজু নয়, আসল চোর অন্য কেউ। এই কথা শুনে সবাই একসাথে চমকে ওঠে। ঠাম্মি কাপা গলায় বলে, তাহলে কে করেছে বল অনুভব। অনুভব কিছুক্ষণ চুপ করে থেকে সরাসরি বনলতার দিকে তাকায় আর বলে, যে মানুষটাকে তোমরা এতদিন নির্দোষ ভেবেছ সেই মানুষটাই এই চুরির আসল কারণ। বনলতা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে বলে, তুমি পাগল হয়ে গেছো অনুভব, তুমি কি বলছো এসব? অনুভব বলে, আমি একদম ঠিক বলছি, আর আমি প্রমাণ সহ বলছি। তখন সবাই আরও উত্তেজিত হয়ে ওঠে। স্ত্রী বলে, প্রমাণ কোথায়, দেখাও। অনুভব তার ফোন বের করে কিছু ছবি আর অডিও রেকর্ডিং চালায়, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে বনলতা ময়ূকের সাথে কথা বলছে আর পুরো প্ল্যানটা আলোচনা করছে কিভাবে গয়নাগুলো সরিয়ে লাজুর ওপর দোষ চাপানো হবে। সেই রেকর্ডিং শুনে সবার মুখ শুকিয়ে যায়। ঠাম্মির চোখে জল এসে যায়। সে কাপা গলায় বলে, বনলতা, তুই এটা কি করলি রে? বনলতা আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করে ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে বলে, হ্যাঁ, আমি করেছি, আমি সব করেছি, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, আমি বাধ্য হয়েছিলাম। ময়ূক আমাকে ব্ল্যাকমেল করছিল। সে আমার অতীতের কিছু কথা জানত। সে আমাকে ভয় দেখিয়েছিল, যদি আমি তার কথা না শুনি তাহলে সে সব ফাঁস করে দেবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কিছুই বুঝতে পারছিলাম না। সবাই স্তব্ধ হয়ে যায় এই স্বীকারোক্তি শুনে। লাজু তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে জল, কিন্তু মুখে শান্ত একটা অভিব্যক্তি। সে বলে, আমি জানতাম বনলতা দিদি, তুমি ইচ্ছে করে এটা করনি, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে সত্যিটা কাউকে বলবে না, তাই আমি চুপ ছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজেই একদিন সত্যিটা বলো। অনুভব অবাক হয়ে বলে, তাহলে তুই সব জানতিস লাজু? লাজু মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি সব জানতাম, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমি কাউকে ছোট করতে চাইনি। আর আমি জানতাম সত্যিটা একদিন না একদিন বেরোবে। ঠাম্মি কাঁদতে কাঁদতে লাজুর হাত ধরে বলে, মা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই এত বড় মনের মানুষ আমি চিনতেই পারিনি, আমাকে ক্ষমা করে দে। লাজু তখন ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে, এসব কথা বলো না, তুমি তুমি আমার বড়, তুমি আমাকে আশ্রয় দিয়েছ, এটাই আমার কাছে অনেক বড়। কিন্তু তখনই পরিস্থিতি আবার ঘুরে যায়। বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা যায়। সবাই চমকে ওঠে। দরজা খুলে পুলিশ ভেতরে ঢোকে আর বলে, ময়ূক জামিন পেয়ে গেছে, আর সে সরাসরি এখানে এসেছে। বনলতা ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখনই ময়ূক ঢুকে পড়ে, তার চোখে আগুন। সে বলে, বাহ, কি সুন্দর নাটক চলছে, আমার নাম নিয়েও আলোচনা হচ্ছে দেখছি। সে বনলতার দিকে তাকিয়ে হেসে বলে, ভাবছিলি আমাকে ছাড়া পার পেয়ে যাবি? অনুভব সামনে এগিয়ে এসে বলে, এবার আর তুই কিছু করতে পারবি না, সব প্রমাণ আমাদের হাতে আছে। ময়ূক হেসে বলে, প্রমাণ থাকলেই কি, আমি বেরিয়ে এসেছি, আর এবার আমি কাউকে ছাড়ব না। লাজু তখন সাহস করে সামনে আসে আর বলে, এবার তোর খেলা শেষ ময়ূক, তুই যতই চেষ্টা কর সত্যিটা আর লুকোতে পারবি না। পুলিশ তখন এগিয়ে এসে ময়ূককে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার আগে ময়ূক বনলতার দিকে তাকিয়ে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, এর ফল তোকে ভুগতেই হবে। সবকিছু থেমে গেলে বাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে আসে। বনলতা ভেঙে পড়ে, মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। সে বলে, আমি সব শেষ করে ফেলেছি, আমার জন্য সবাই কষ্ট পেল। অনুভব ধীরে ধীরে বলে, ভুল সবাই করে, কিন্তু সেই ভুল স্বীকার করার সাহস সবার থাকে না, তুমি অন্তত সেটা করেছ। এরপর সবাই মিলে লাজুর দিকে তাকায়। ঠাম্মি বলে, তুই কোথাও যাবি না মা, এই বাড়ি তোর বাড়ি। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি থাকতে চাই, কিন্তু একটা শর্তে।
সবাই অবাক হয়ে বলে, কি শর্ত? লাজু বলে, এই বাড়িতে আর কখনো কাউকে না জেনে দোষী করা হবে না। সবাই একসাথে মাথা নাড়ে। অনুভবের চোখে তখন স্বস্তি আর আনন্দ। সে বুঝতে পারে লাজু আর কোথাও যাচ্ছে না, আর তার মনের ভেতর জমে থাকা কথাটা সে অবশেষে বলতে পারবে। কিন্তু সেই কথাটা কি, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে পরের পর্বে। অনুভব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখ বারবার লাজুর দিকে চলে যাচ্ছে। সে যেন ঠিক বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে। তার ভেতরের কথাগুলো এতদিন ধরে জমেছিল, কিন্তু আজকের এই ঘটনাগুলোর পর সবকিছু যেন একসাথে বেরিয়ে আসতে চাইছে। সে ধীরে ধীরে লাজুর সামনে এগিয়ে আসে আর নরম গলায় বলে, তুই কি সত্যিই থেকে যাবি লাজু? লাজু একটু হেসে বলে, আমি তো বলেছি থাকব, কিন্তু আমার শর্তটা ভুলে যেও না। এই বাড়িতে আর কখনো কাউকে না জেনে দোষ দেওয়া যাবে না। অনুভব মাথা নেড়ে বলে, আমি কথা দিচ্ছি, আর কখনো এমনটা হবে না। ঠিক তখনই অনুভবের স্ত্রী আবার কথা বলে ওঠে। তার গলায় এখন আর আগের মতো রাগ নেই, বরং একটা অস্বস্তি কাজ করছে। সে বলে, লাজু, আমি হয়তো তোকে অনেক খারাপ কথা বলেছি। আমি জানতাম না আসল সত্যিটা কি ছিল। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? লাজু একটু থেমে তার দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, ক্ষমা চাওয়ার মতো কিছু করনি তুমি। যা দেখেছ সেটাই বিশ্বাস করেছ। তবে একটা কথা মনে রাখবে, কখনো পুরোটা না জেনে কাউকে বিচার করা ঠিক না। স্ত্রী মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারে নিজের ভুলটা। আর শর্মিলাও এগিয়ে এসে বলে, আমরাও ভুল করেছি লাজু, তুই আমাদের মাফ করে দে। এইভাবে ধীরে ধীরে বাড়ির পরিবেশটা বদলাতে শুরু করে। যে বাড়িতে এতদিন সন্দেহ আর অবিশ্বাস ছিল, সেখানে আবার ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসতে থাকে। অন্যদিকে বনলতা এখনও এক কোণে চুপ করে বসে আছে। তার চোখ লাল হয়ে গেছে কান্নায়। সে নিজের ভেতরেই লড়াই করছে। সে হঠাৎ উঠে দাঁড়ায় আর বলে, আমি এই বাড়িতে থাকার কোনো অধিকার রাখি না। আমি চলে যাব। ঠাম্মি সাথে সাথে বলে, তুই কোথাও যাবি না। ভুল করেছিস ঠিক আছে, কিন্তু নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেলে সেই ভুলটা আরও বড় হয়ে যাবে। বনলতা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমি তো সবাইকে ঠকিয়েছি ঠাম্মি। ঠাম্মি ধীরে ধীরে তার কাছে গিয়ে মাথায় হাত রাখে আর বলে, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় কথা। তুই যদি আজ চলে যাস, তাহলে তোর কোনো পরিবর্তনই হবে না। এখানেই থাক আর নিজের ভুলটা ঠিক করার চেষ্টা কর। বনলতা কিছু বলতে পারে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর কয়েকদিন কেটে যায়। বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত হয়ে যায়। লাজুও আবার নিজের পড়াশোনায় মন দেয়। কলেজে তার সংবর্ধনার দিন এসে যায়। সেদিন সকালে লাজু খুব সাধারণ একটা শাড়ি পরে তৈরি হয়। তার চোখে মুখে কোনো অহংকার নেই, বরং একটা দায়িত্ববোধ কাজ করছে। অনুভব দূর থেকে তাকে দেখছিল। সে মনে মনে ভাবছিল, এই মেয়েটা সত্যিই অন্যরকম। কলেজে পৌঁছানোর পর সবাই লাজুকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। শিক্ষকেরা তাকে মঞ্চে ডাকে। তার সাহস আর সততার জন্য তাকে সম্মান জানানো হয়। লাজু মঞ্চে উঠে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, আমি যা করেছি সেটা কোনো বড় কাজ না। আমি শুধু আমার কর্তব্য করেছি। আর একটা কথা বলতে চাই, সত্যি কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে আসে। তাই আমাদের সবসময় সত্যির পাশে থাকা উচিত। তার এই কথায় সবাই হাততালি দিতে থাকে। অনুষ্ঠান শেষে অনুভব লাজুর কাছে আসে আর বলে, তুই আজ সত্যি গর্বের জায়গায় নিয়ে গেছিস আমাদের। লাজু হেসে বলে, আমি শুধু আমার কাজটা করেছি। অনুভব তখন একটু সিরিয়াস হয়ে যায়। সে বলে, একটা কথা বলবো লাজু, অনেক দিন ধরে বলতে চাইছি কিন্তু সাহস পাইনি। লাজু অবাক হয়ে বলে, কি কথা? অনুভব কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু তুই যখন বলেছিলি চলে যাবি, তখন আমার মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলব। তুই না থাকলে আমি কিছুই ভাবতে পারি না। তোর প্রতি আমার একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। লাজু চুপ করে যায়। সেই কথাটা আশা করেছিল, কিন্তু তবুও শুনে একটু থমকে যায়। সে ধীরে বলে, অনুভব, তুমি যা বলছো সেটা খুব বড় কথা, আর এখনই এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। অনুভব মাথা নেড়ে বলে, আমি বুঝতে পারছি। আমি কোনো চাপ দিতে চাই না। আমি শুধু আমার মনের কথাটা জানাতে চেয়েছিলাম। লাজু বলে, আমাদের দুজনের জীবনেই এখন অনেক দায়িত্ব আছে। আমি আগে আমার পড়াশোনা শেষ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে। অনুভব হালকা হেসে বলে, আমি অপেক্ষা করতে পারি। এই কথাটা শুনে লাজুর মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। অন্যদিকে বাড়িতে বনলতা ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করছে। সে এখন আগের মতো নয়। সে ঠাম্মির সাথে বেশি সময় কাটায়, বাড়ির কাজেও মন দেয়, আর সবচেয়ে বড় কথা, সে আর কোনো কিছু লুকোতে চায় না। একদিন সন্ধ্যায় বনলতা লাজুর কাছে এসে বলে, তুই কি আমাকে একটা সুযোগ দিবি লাজু?
লাজু অবাক হয়ে বলে, কিসের সুযোগ? বনলতা বলে, আমি আমার ভুলগুলো ঠিক করতে চাই। আমি চাই তুই আমাকে সাহায্য করিস। লাজু হেসে বলে, অবশ্যই, আমরা সবাই একে অপরকে সাহায্য করার জন্যই তো আছি। এইভাবে ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ দূরে কোথাও ময়ূক এখনও তার প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরছে। সে জেল থেকে বেরোনোর উপায় খুঁজছে, আর তার চোখ এখনও এই বাড়ির দিকেই। সে নিজের মনে বলে, খেলা এখনও শেষ হয়নি, আসল খেলা তো এখন শুরু হবে।